নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। কিছু গাছের দেখবেন পাতা ঝরে যায়, পাতা ঝরে যায় নতুন পাতা গজাবে বলে। আপনাদের যে রাশি লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, শুক্র যতই হোক না কেন, কিছু সময় কিন্তু আপনাদের ওই পাতা ঝরার যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে যেতে হয়। আর এই যে পাতা ঝরার যে প্রক্রিয়াটা, কখনো কখনো নিজের জীবনে মনে হয় যে না, এ যেন আমার শত্রু একটা মরশুম চলছে। এই যে আবহাওয়া, এই আবহাওয়াটা আমার জীবনে কখনোই এটা প্রত্যাশিত ছিল না। আসলে কোথাও বিভ্রম হচ্ছে নিজেকে চিনতে, নিজের জীবনকে চিনতে। মেডিটেশন বা ধ্যান, নিজের চোখ বন্ধ করে দৃষ্টিটাকে ভেতরে নেওয়া, নিজেকে চেনার জন্য, এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া, নানান প্রক্রিয়ার মধ্যে জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ সংক্রান্ত আলোচনা শোনা এবং জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেওয়া। এই পরামর্শ নেওয়ার ক্ষেত্রে দুজনকেই কিন্তু নির্লোভ হতে হবে, সত্যের প্রতি কিন্তু আকর্ষণ থাকতে হবে। যিনি জ্যোতিষী তাকেও, আর আপনি নিজেকে জানতে চাইছেন, আপনাকেও কিন্তু নির্লোভ হয়ে জানতে হবে। দৃষ্টি নির্মল হতে হবে, তাহলে কিন্তু আপনি এই যে পাতা কেন ঝরলো আর পাতা আবার নতুন করে গজাচ্ছে বা কবে গজাবে, এই জায়গাটা আপনি খুঁজে পাবেন। আপনারা গোচরকালীন জায়গা থেকে 2026 সালের এই জুলাই মাসের নিরিখে কেবলমাত্র নয়, অতীত থেকে আজ পর্যন্ত যেভাবে আমি দেখছি, সে জায়গা থেকে আজকের আলোচনার শুরুতে আমার এই কথাগুলো বলতে ইচ্ছে করলো। বাকিটা গোবিন্দদা বলবে। হ্যাঁ, তো একটা জিনিস উপলব্ধির ব্যাপার, যেটা আপনাদের জীবনে অনেক একটা বিচ্ছিন্নতা ছিল, বর্তমান সময় তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতা ঘোচাবার। সেটা পারিবারিক ক্ষেত্র বা দাম্পত্য ক্ষেত্র। মূলত পারিবারিক ক্ষেত্র নিয়ে প্রথমে আলোচনা করি, কারণ তো প্রথমেই 4কে পাচ্ছি, পরে তো 7। দেখো, উনার লগ্ন বা রাশিপতি শুক্র, তিনি কিন্তু 5 তারিখ চতুর্থে প্রবেশ করছেন। দীর্ঘদিন চতুর্থে কেতু বসে আছেন। একটা ইন্ধন, একটা গুপ্ত মন্ত্রণা পরিবারের মধ্যে চলছিল। তা সত্ত্বেও যেহেতু লগ্ন বা রাশিপতি সেই চতুর্থে প্রবেশ করছেন, আপনার পরিবারের সাথে একটা সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এবং কিছু কিছু ক্ষেত্রে সাম্পর্কিক যেরকম উন্নতি ঘটবে, সম্পদগত একটা উন্নতি হওয়ার সম্ভাবনা। গৃহ নির্মাণ যোগ, আপাতত পরিকল্পনা দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন অ্যাসেট সম্ভাবনা তৈরি হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছি। এবং বহুদিন পর একটা যোগ তৈরি হচ্ছে দাম্পত্যে। আবার একটু আগে বলে নিই, দাম্পত্যে একটা সমস্যা নিরসিত হতে যাচ্ছে। দীর্ঘদিন আমি বৃষ রাশির জাতকদের পার্টনারের ক্ষেত্রে বলে গেছি যে পার্টনাররা সাধারণত একটু উদাসীন প্রকৃতির হন। এখন যে কোনো কারণে হোক, গ্রহ সন্নিবেশ বলছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু দূরত্বটা ঘুচবে। দুজনের মধ্যে একটা সাক্ষাৎ মিলন এবং উভয়কে হয়তো বুঝে নেওয়ার একটা ব্যাপার থাকছে। সময়টা সাথ দিচ্ছে এইভাবে। তো আমার পরামর্শ, সময় সাথ দিচ্ছে, কাজে লাগান। সময় তো বারবার আসবে না, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বোঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। আচ্ছা, তোমার এই সময়ের এই জায়গাটাকে রেখে আমি চতুর্থ ঘরের যে জায়গাটা, পড়াশুনোর জায়গা, পড়াশুনো নিয়ে একটু আলাদা এপিসোড আমার নিয়ে আসার ইচ্ছে আছে, যেটা বাকি এপিসোডগুলোতেও আমি বলে যাচ্ছি। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত মূলত আলোচনাটাকে আমরা রাখবো সেই ক্ষেত্রে পড়াশুনোর জায়গা। অবশ্যই। যদিও চতুর্থ ঘর থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত দেখা যায়, কিন্তু যেটা বলতে চাইছিলাম সময়ের জায়গা থেকে, যে ধরো জীবনে যে বয়সটা আমরা পাই, তাকে তো ফিরে পেতে আরেক জীবন আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কে জানে এরপরে আমরা মানুষ হিসেবে আসবো কিনা। আর যদিও বা আসি, খাক আমাদের পূর্বজন্মের কথা মনে থাকে? মনে থাকে না তো।
ঘটনা যেটা হচ্ছে মানে আমি আমার খুব মজা লাগছে এই বিষয়টাকে নিয়ে কথা বলতে, আমি আনন্দ পাচ্ছি যে জীবনকে খুঁজতে পাচ্ছি যেন মনে হচ্ছে, সেই জায়গা থেকে আনন্দটা। এনাদের দাম্পত্য জায়গা থেকে তুমি যেমন বললে, ব্যবসার জায়গাতেও যারা ব্যবসায় আয় উন্নতি করতে পারছিল না, কেন হচ্ছিল না আয় উন্নতিটা, নিজে কোথায় উনি হারিয়ে গেছিলেন বা নিজের কোথায় খামতি ছিল, কি খামতি ছিল, এই সমস্ত কিছুটা কিন্তু উনি নিজে রিয়েলাইজ করছেন, নিজে উপলব্ধি করছেন। এর থেকে বড় প্রতিকার দাদা আর কিছু হতে পারে না অবশ্যই। একটা জীবনের নিরিখে। প্রারব্ধের বাইরে কেউ না, আমি গোবিন্দদা, আপনি, আমরা কেউ প্রারব্ধের বাইরে না। আমরা প্রত্যেকে মানুষ। আমাদের জীবনের ভালো বা খারাপ পূর্বজন্মের যে ফল 30-40% একটা সম্ভাবনা, তাকে আমরা কেউ এড়াতে পারি না। কিন্তু আপনি নিজে নিজেকে খুঁজে পাচ্ছেন, আপনি আপনার কি কি অ্যাসেট আছে, কি কি সামর্থ্য আছে, কত টাকা আছে আপনার, আপনি নিজে জীবনকে নিয়ে একটা যেমন পরিকল্পনা করছেন, ঠিক তেমনি ভাবে আপনি কিন্তু বুঝতে পাচ্ছেন, আপনার উপলব্ধিতে ধরা দিচ্ছে যে এবার কি করতে হবে, এবার কোন পথে চালিত হতে হবে, এবার কিসের অপেক্ষা, কার জন্য আমি রাস্তার দিকে তাকিয়ে বসে থাকব। মানে সে কি কেউ পথিক হিসাবে কেউ আসবে, নাকি আমার মনের একটা মানুষ আসতে চলেছে আমার জীবনে, সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু আপনাদের ভেতর জাগছে। সেটা প্রথম বিবাহ হোক বা দ্বিতীয় বিবাহ হোক, সেক্ষেত্রে কিন্তু একটা বৃহস্পতি আপনাদের তৃতীয় বসে সে কিন্তু যোগাযোগের সেতু বাঁধছে। এই দ্বিতীয় বিবাহে বা প্রথম বিবাহের জায়গা থেকে বিবাহের জন্য জুলাই মাস কতখানি উপযুক্ত, এবং পার্টনার নির্বাচনের ক্ষেত্রে এনাদের কেমন পার্টনার নির্বাচন করা উচিত, এই জায়গাটা একটু রাখতে চাই। বসন্তের পলাশ ঝরে যাওয়ার আগে নিজেকে রাঙিয়ে নিন। ওরে তেরি, তুমি তো আরেক দিকে যাচ্ছ। সপ্তম স্থলে বৃহস্পতির দৃষ্টি, হ্যাঁ। সপ্তমপতি একদম লগ্ন বা রাশিতে হ্যাঁ। মঙ্গল। হ্যাঁ। অতএব এই সময়টায় নিজেকে রাঙিয়ে নেওয়ার, নিজেকে উজাড় করে দেওয়ার, নিজেকে খুঁজে নেওয়ার, পার্টনারকে খুঁজে নেওয়ার, এটাই সময়। বিবাহ প্রথম হোক দ্বিতীয় হোক, উপযুক্ত সময়, উপযুক্ত সময় এটা। একদম বিবাহ করুন। কেমন পার্টনার এনাদের জন্য ওভারঅল জায়গা থেকে যদি দেখি, মানে অষ্টকূট বিচার টিচার সে তো পরের গল্প, এটা স্বাভাবিকভাবে এনাদের কেমন পার্টনার হওয়া উচিত? হওয়া উচিত তো একরকম, হবে একরকম, কারণ হওয়া তোমাকে উচিতটা বলো। প্রথমেই হওয়া উচিত হচ্ছে কি, শুক্রের বুধের মতো পার্টনার। মানে আমি প্রথমে বলবো মিথুন রাশির, কন্যা রাশির এই জাতীয় পার্টনার এদের ক্ষেত্রে ভালো। আবার এইখানে যদি দেখতে পাই তোমার না, ওই দুটোই সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট। হ্যাঁ, আর বাকি অন্যান্য মধ্যম। কিন্তু এখানে ঈশ্বর কি দিয়েছেন, মঙ্গলের মতো পার্টনার দিয়েছেন, কতটা বুঝবে। আমরা একটা জিনিস বারবার বলেওছি, আলোচনাও করেছি, সেটা কিন্তু উড়িয়ে দিলে হবে না। আমাদের প্রকৃত মারক কাকে বলেছি? দ্বিতীয় সপ্তম, কতটা বুঝবে। এবারে এখানে সপ্তম তো ওনাদের পার্টনার মঙ্গল। মঙ্গল। তাইলে সপ্তম যদি মারক হয়, ঈশ্বর কেন দিলেন সপ্তম মঙ্গলকে? না, সবসময় দুটো জিনিস মাথায় রাখবে। প্রথম একটা জিনিস কি হচ্ছে ভাই জানো, যে জায়গাটাকে দেওয়া হয়েছে ধরো লগ্ন, তো ঠিক তার অপোজিট প্রতিদ্বন্দ্বিতার জায়গা, প্রত্যেকটা ক্ষেত্র বিবেচনা করো তুমি, প্রত্যেকটা। দ্বিতীয়র সপ্তম ভাবো, দ্বিতীয় মানে সঞ্চয়, তো অষ্টম মানে ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ, মানে প্রত্যেকটা যে জায়গা আছে তার অপোজিটটা, সমসপ্তমটা, সেটা কিন্তু চ্যালেঞ্জের জায়গা। বোঝা গেল? তুমি মনে করো চলে আসো পঞ্চমে, পঞ্চম হচ্ছে সফলতার জায়গা। কখন সফলতা পাবে? যখন তুমি উপার্জন করতে পারবে, তখন একটা সফলতা। লাভের জায়গায় গেলে সফলতা, যে কোনো বিষয়ে। তুমি যদি লাভের জায়গাকে ঠিক না করতে পারো, সফলতা নয় না, যে কোনো বিষয়ে। একদম প্রত্যেকটা জায়গায় দেখবে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে সপ্তম জায়গা। এখানেও তোমাকে ঈশ্বর চ্যালেঞ্জের জায়গা দিয়েছেন, দিয়ে তোমাকে বলছেন তুমি প্রমাণ করো যে তুমি এটাই সফল। অর্থাৎ তুমি তোমার পার্টনারকে পেয়ে তুমি সফল, এটা তোমাকে দায়িত্ব নিয়ে প্রমাণ করতে হবে। তোমার ব্যবহারিক দিক হোক, আচরণের দিক হোক, যে কোনো দিক হোক না। কিন্তু দেখো, এ তো তুমি সে মানে সত্যযুগের কথা বলছো, আমরা তো কলিযুগে বসে আছি দাদা। সেটা এটা তো ভুলে গেলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, মানে এই কলিযুগে হচ্ছে যে
ঘটনাটা হচ্ছে যে আমি কেমন করে প্রশ্ন রাখতে পারলাম গোবিন্দদার কাছে এই আলোচনাটাকে সমৃদ্ধ করে তোলার জন্য, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে উনি নিজে কি কি উত্তর দিলেন, আমি ওনাকে দোষারোপ করছি যে তোমার উত্তরটা ঠিক হয়নি দাদা। হ্যাঁ। তুমি তো বলছো যে প্রশ্নটা দেখো। আমার জীবন থেকে যদি আমি দেখি, আমার জীবন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি দেখি, আমার মনে হয় যে উত্তর যদি তুমি খোঁজো কোনো কিছুতে, তার আগে তুমি প্রশ্নটাকে দেখো যে তোমার প্রশ্নটা কতখানি কোয়ালিটি আছে। অবশ্যই। তোমার প্রশ্নটা কতখানি কোয়ালিটি আছে। আর সম্পর্ক বিগড়ানোর ক্ষেত্রে এই যে প্রশ্ন একে অপরকে যে করে, অহেতুক দুটো বাসন নাকি রেখে দিলে ঝনঝন ঝনঝন করে। কার রান্নাঘরে যে ঝনঝন ঝনঝন করে দুটো বাসন রাখা অবস্থায় আছে তো আপনাদের? দেখুন তো রান্নাঘর থেকে শব্দ পাচ্ছেন কি না? আসছে না। ঠোকাঠুকি হয় ভূমিকম্প এলে তখন, নইলে ঠোকাঠুকি লাগছে, ঝন করে পড়ে গেল। কিন্তু এমনিতে তো ঝনঝন হচ্ছে না। কিন্তু সম্পর্কে ঝনঝনানি আসে প্রশ্ন দিয়ে। অবশ্যই। দুজনের ভাব বিনিময়ের ক্ষেত্রে প্রশ্ন দিয়েই কিন্তু আসে। কিছু সমস্যা যেটা আসে মূলত, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আসে সেটা হচ্ছে যে প্রশ্নের পর উত্তরের না প্রকাশ, আবার প্রশ্নের প্রকাশ। মানে ধরো তুমি আমাকে প্রশ্ন করলে যে প্রদীপ তুমি কোথায় ছিলে, অনুষ্ঠানটা শুরু করতে এত দেরি হলো কেন? আমি তোমাকে বললাম তুমি কোথায় ছিলে। তার মানে আমি কিন্তু উত্তর দিলাম না, না, প্রশ্নের উপর প্রশ্ন চাপানো। প্রশ্নের উপর প্রশ্ন চাপালাম, তাই না? তো এই যে প্রশ্নের উপর প্রশ্ন চাপানো, এটিও কিন্তু একটি গ্রহগতভাবে তাকে কিন্তু এই এঁড়ে করে তোলে। হ্যাঁ। আমি আর ভালোভাবে বলতে পারছি না। এই যে যাদের সপ্তমে ধরো শুক্র মঙ্গল আছে দাদা, ইঁড়ে করে তুলবে। রোগীকে দোষারোপ দিয়ে লাভ নেই, আমি রোগ চিহ্নিতকরণ করে মেডিসিন দিতে বলছি। তো এই যে এখন যে আবার তিনি পার্টনার পাবেন, এ তো আমরা গোচর থেকে ধপধপে সাদা দেখতে পাচ্ছি, কিন্তু জন্মছকে কোথায় কোথায় কাদা লেগে আছে, তাকে ধুতে হবে কি করে, সেই মানে সংকেতটাও কিন্তু বর্তমানে দিচ্ছে। ওইটা একটু তুমি খোঁজো। ঘটনাটা হচ্ছে কি, যে এখানে তোমাকে বলা হয়েছে বিবাহের উপযুক্ত সময়, কি দাম্পত্যকে পুনর্গঠনের উপযুক্ত সময়, দূরত্বকে ঘোচাবার সময়, পরিবারগত দিক থেকে একটা সঙ্গবদ্ধ হওয়ার সময়। কিন্তু তুমি যাই করতে যাও, তোমাকে তো আগে ভাবতে হবে যে আমার যে অপোনেন্ট আছেন তার সাথে আমার কতটা সাযুজ্য, মানে বিবাহের ক্ষেত্রে বলছি। আগে যদি আমি বুঝে নিতে পারি, চিনে নিতে পারি, তাইলে কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা অনেকটা সম্ভব। কিন্তু যদি আমি এই মুহূর্তে আবেগে ভর করে চলে যাই, কারণ আবেগ শব্দটা ব্যবহার করলাম এই কারণে, দশমের রাহু বসে কিন্তু পঞ্চমের দৃষ্টি রেখেছে, এবং একই সাথে অষ্টমপতি বৃহস্পতি তিনি কিন্তু তৃতীয় আছেন। হ্যাঁ, অষ্টমপতি বৃহস্পতি আবার তৃতীয় বসে আছেন। এবারে ঘটনা হচ্ছে কিছু কিছু যোগাযোগ উদ্ভ্রান্তমূলক ঘটে যাবে, প্রেম উদ্ভটমূলক একটা পরিচিতি ঘটবে। সেখানটায় যদি তুমি বিবাহে আটকে যাও, তাহলে তো সমস্যা অবশ্যই আসবে। এটা কি করে হবে জানো? বলো। মেলান আপনারা, আমি এত বড় কথা বলছি, মেলান। একটা আকাঙ্ক্ষা, একটা শূন্যতা চলছিল তো জীবনে। হ্যাঁ, অবশ্যই। এবার একে ঠিকঠাক করার জন্য তড়িঘড়ি রিপিট মারা চলছে। হ্যাঁ, কোনো একটি ঘটকের দ্বারস্থ হচ্ছেন, কেউ কেউ অনলাইন যে সমস্ত সাইটগুলো আছে বিবাহের, তার দ্বারস্থ হচ্ছেন। এবার এইগুলো হয়ে এবং একই সাথে কেউ কর্মক্ষেত্রে সেখানে কাকে বলে রেখেছিল, সে একটি লোককে নিয়ে এসছে, উনি তড়িঘড়ি যে আমার এই শূন্য জীবন কে দিবে গো ভরিয়া। এখন ওই যে ভরিয়াটা কোন দিকে ভরিয়া, বাঁশে না শান্তিতে? ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু দেখার দরকার আছে। এবং দেখো, এই জায়গাটায় খুব সাবধান। এই যে পারিবারিক ক্ষেত্রে রাহু দৃষ্টিটা পরিবারের ওপর পড়ে আছে, তো চতুর্থ সংসারের ওপর পড়ে আছে, তো এই জায়গায় একটা বিতৃষ্ণা যোগ। আর শনির দৃষ্টি পড়ে আছে, আমি বারবার বলেছি, শনি যেখানে বসেন ভালো ফল দেন, যেখানে দৃষ্টি দেন খারাপ দেন। তাহলে প্রেম, একটু আগে মনে হয় রাহুর দৃষ্টি বলে গেলাম, তাহলে কিন্তু ওটা ভুল, শনির দৃষ্টি আছে। শনির দৃষ্টি কিন্তু যেখানে পড়ে সেটা শুভ হয় না। শনি যেখানে বসে যে ঘরটায়, সেটাকে ভালো করার চেষ্টা করে, তার দৃষ্টিটা খারাপ হয়। ঠিক উল্টো দিকে বৃহস্পতি
শুভ গ্রহ, এ তো আর খারাপ নয়। যেখানে বসে সেখানে যতটা শুভ করে তার চেয়ে দৃষ্টি যে জায়গায় পড়ে সেটা বেশি শুভ করে। না, কোথায় দৃষ্টি দিয়েছে ক্লিয়ারিফাই কর একদম চটপট। শনির দৃষ্টি পড়ে আছে, ভেবে চিন্তে এগান। পঞ্চমের জায়গায়, প্রেমের জায়গাটার কথা বলছি, প্রেম যারা করতে চাইছেন প্রেমের জায়গায় কিন্তু শনির দৃষ্টি পড়ে আছে। তুমি রাহুর কথা যে বলেছো, তুমি ঠিকই বলেছো, তুমি ওটা উইথড্র করছো কেন? রাহুর দৃষ্টি পড়ে আছে তোমার, ওনার পরিবার চাইবে ওনাকে বিবাহ দেওয়ার জন্য, তারা তড়িঘড়ি লেগে পড়ে আছে। হ্যাঁ, পরিবার উদ্বুদ্ধ ঠিক হবে আছে, রাহুর তো দ্বারা। ঠিকই বলেছো তো, ওটা ওটা ওই জায়গাটা ঠিকই। সরি রে কান্দরি, আমি তোমাকে কি বলছি। আচ্ছা, নেক্সট একটা জায়গায় যাই। আমরা আলোচনা যা করলাম এত সময় পর্যন্ত, সেটা হচ্ছে যে নিজেকে খুঁজে পাওয়া, হ্যাঁ, বিজনেসের জায়গা, এবং একই সাথে দাম্পত্য জীবনে একটা নতুন ঠান্ডা বাতাস আসছে, যেটি আপনার জন্য মঙ্গলময়, কিন্তু কোথায় সচেতন থাকবেন সেটাও আমরা রেখে দিলাম। ভাইটাল আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে, আচ্ছা পরিবারের জায়গাটাও আমরা কথা বলে নিয়েছি। ভাইটাল যে জায়গাটায় আমি দেখতে পাচ্ছি দাদা, সেটা হচ্ছে যে একটা দীর্ঘ রোগভোগ থেকে অনেকে বেরিয়েছে। হ্যাঁ, এবার নিজের যে সম্পদ, সেই নিজের সম্পদকে উনি কিভাবে কাজে লাগাবেন, কোন দিকে ইনভেস্ট করবেন, এবং উনি অনেক কিছু শিক্ষা নিয়েছেন, যে শিক্ষায় উনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সরল থেকে জটিলতার পথে চলে গেছেন, কিন্তু যেটা উচিত হয়নি। হুম হুম উচিত হয়নি সরল ভাবকে সরিয়ে জটিল ভাব, আমি যেন বাস্তবতাকে চিনতে পেরেছি বলে জটিলতাকে শিখে ফেললাম, এই জায়গা অনেকের ক্ষেত্রে হয়েছে, এটি উচিত হয়নি। যাই হোক, তুমি শুধু ইনভেস্টের জায়গা থেকে আমাকে বলো, ইনভেস্টের মানে কথা কোন বলে। দিকে নিবেশ করবে, হ্যাঁ, যেদিকে নিবেশ করলে পরে অর্থ আরো বেশি করে বাড়বে ওনাদের। এক কথায় একটু দীর্ঘমেয়াদী যদি স্বর্ণের উপর নিয়োগ করেন না, কিছুদিন পরেই শুভ ফল পাবেন, এক্ষুনি পাবেন না সোনার উপর। আচ্ছা, যারা মানে বিভিন্ন মানুষ তো বিভিন্ন জায়গায় করতে চান, হ্যাঁ। শেয়ার মার্কেটে যারা করতে চান, আমি আপাতত দেখছি একাদশে শনি, দ্বিতীয় বুধ স্বগৃহী, হ্যাঁ, এটা বৃহস্পতি তুঙ্গী, এই সময়কালটা কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ অষ্টম থেকে বৃহস্পতি গিয়ে রিপ্রেজেন্ট করছেন ওখানে। হ্যাঁ, এই জায়গাটা খুব একটা খারাপ নয়। আচ্ছা, ষষ্ঠে দশমপতির দৃষ্টি, দশমে বসে রাহু দৃষ্টি রেখেছে। হ্যাঁ, একটু বুঝে শুনে যদি ওনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, বুঝে শুনে একটা প্রফিট পাওয়ার জায়গা আছে। কারণ শনি বুধ যদি ভালো থেকে যায় কোনো কারণে, সেখানে কিন্তু একটা ওই শেয়ার মার্কেটে একটা ভালো ফল দিয়ে যায়। শেয়ার মার্কেটে ভালো ফল দিয়ে যাচ্ছে। তবে আচ্ছা, বুঝে নিতে হবে, কারণ বলছি বলো তো, বোঝার কথাটা বারবার, বুধটা বক্রি হচ্ছে। হ্যাঁ, বুধ বকরি হচ্ছে, সেটা ওনারা দেখে নেবেন। বাকি লগ্ন কুণ্ডলী সেটাও তো একটা বড় ফ্যাক্টর না। হ্যাঁ, বিদেশ যারা যেতে চাইছেন হ্যাঁ, হ্যাঁ, কর্মকে নিয়ে, হ্যাঁ, কেননা কর্মস্থলে আমি এখনো বলতে পারছি না যে উনি ম্যানুপুলেট হচ্ছেন না, উনি এখনো ম্যানুপুলেট হচ্ছেন একদম। কর্মস্থলে। যারা বিদেশ চলে যেতে চাইছে বা কোম্পানি চেঞ্জ করতে চাইছে, তাদের জন্য কতটা মানে অনুকূল সময় এই জুলাই মাস? বিদেশ যাওয়ার থেকে বিদেশ থেকে ফেরার পালাটা বেশি আছে এখন। আচ্ছা, ধরো যারা দেশে আছে, হ্যাঁ, বিদেশি কোনো কোম্পানিতে কাজ করতে চাইছেন, হ্যাঁ, তাদের জন্য কতটা, তাদের ক্ষেত্রে খারাপ নয়, তাদের ক্ষেত্রে ভালো? তাদের ক্ষেত্রে ভালো। যারা বিদেশে আছেন, হয়তো আপনজন বা গৃহে এসে দেখা করার, পৌঁছানোর এরকম একটা ব্যাপার কিন্তু থাকছে। আচ্ছা, মানে সেটা সম্পর্কের জায়গা থেকেও দূরত্ব কমছে, যেটা আমরা একেবারে শুরুতে রেখেছিলাম। যাদের উপর তন্ত্র ক্রিয়া ইত্যাদি ইত্যাদি হয়ে আছে, আবার কিন্তু একটি মেঘ ঘনিয়ে শুক্র সেদিকেই কেতুর সাথে যাচ্ছে। একদম একদম। আমি কেন একটু আগে দাদা বললাম যে আমি যেন বাস্তবতাকে বুঝে ফেলেছি, ভেবে আমি আরো জটিল হলাম, হ্যাঁ, এই কারণে বলেছিলাম যে মানে আপনি ভাবছেন যে আপনি মারপিট করতে করতে আপনিও যেন মারকুটে বক্সার হয়ে গেলেন, এটা কখনোই না। না, এটা তো এই স্বপ্ন ভঙ্গ করাবে কেতু পানিশমেন্ট দিয়ে। প্লিজ এই জায়গাটা একটু ক্লিয়ার একদম করুন। বলি, পারিবারিকভাবে তো উনাদের দীর্ঘদিন একটা প্রভাব চলছিল তন্ত্রের। হ্যাঁ, সেখানে আরেকজন স্ত্রী মানুষ বা মহিলার অনুপ্রবেশ ঘটবে, বা যিনি ইনভলভ ছিলেন, এতদিন একটু স্তিমিত ছিলেন, তিনি আবার তার প্রকটতা বিস্তার করবেন তন্ত্রক্ষেত্রে। গোচর থেকে আমরা বলতে পারি যে সে ওনার পরিবার সূত্রে কে হতে পারে? না, এতটা ডিটেলসে এখান থেকে গোচর থেকে বলা সম্ভব নয়, কারণ এই শুক্র কার কোন ঘরে বসে আছে তো বলা মুশকিল না। এখানে কি হচ্ছে, এই শুক্র দেখা গেল অন্য কোনো জায়গায় বসে আছে ওনার কুণ্ডলিতে, কথাটা বুঝবে। গোচর থেকে তো সবার তো আর একই জায়গায় বসে নেই, না হলে বলে দেওয়া যেত। হ্যাঁ, না হলে আমিই বলে দিতাম, কিন্তু এখানে বলবো মূলত না, এটা একটা কিছুটা শত্রুতাকে বাস্তবায়িত করার ক্ষেত্র। আর আপন জন যারা,
দুজনের দ্বারাই ঘটবে। আপনজন মানে আত্মীয় স্বজন। আমি তো দেখতে পাচ্ছি তুমি যে জায়গাগুলো বলছো ওটাও যেমন হতে চলেছে, প্লাস বৃষ রাশি বৃষ লগ্নের অনেক জাতক জাতিকা তিনি নিজেই কিন্তু এখন এই সৎকর্ম করানোর জন্য তিনি নিজেই তার মাথার ভেতর যেন আসছে যে এবার কিন্তু প্রতিশোধ নেওয়ার সময় চলে এসছে আমার, আমি এবার প্রতিশোধ নেব, এই ভাবনায় চালিত হচ্ছেন। হ্যাঁ, এটাও হতে পারে, কারণ কেতুযুক্ত শুক্র হয়ে যাচ্ছে যেহেতু। হ্যাঁ। দুটো ক্ষেত্র আমি বললাম, দেখো ষষ্ঠ থেকে কেতু এসে ঢুকে যাচ্ছে চতুর্থে, হ্যাঁ শত্রুর দ্বারা যেরকম আক্রান্ত হওয়ার কথা। হ্যাঁ আচ্ছা, আপনজন বললাম কেন, লগ্ন বা রাশিপতি নিজে, হ্যাঁ, তারই কেউ করতে পারে। আবার তিনি নিজে গিয়ে কেতুর সাথে সংযোগ ঘটাচ্ছেন, নিজেও এই কর্মের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, নিজে এই কর্মের সাথে কিভাবে যুক্ত হবে জানো? ওনার যে শত্রু, যার সাথে ওনার শত্রুতা আছে উনি কিন্তু জানেন, জানেন। আপনি জানেন যে ওই ব্যক্তি আমার জন্য ঠিক না। সে যে সব ক্ষেত্রে মহিলা হবে কে বলেছে? সে যে সব ক্ষেত্রে মহিলা হবে কে বলেছে? আপনি তো জানেন সে পুরুষ মানুষও একজন। তো তাকে আপনি বাড়িতে ডেকে নিয়ে আসছেন, আপনার নিজের বাড়ির কোনো কাজের জন্য আপনি তাকে ইনভলভ করছেন, এবং সে যখন আপনার প্রতি যখন সুযোগটাকে কাজে লাগাচ্ছে, কে দিচ্ছে সুযোগ? আপনিই দিচ্ছেন। তো স্বাভাবিক কারণে তারপর আপনার মনে হবে যে না, ও আমাকে, মানে আপনি এখন খাল কেটে কুমিরও নিয়ে আসছেন। মাথা ঠান্ডা রাখার হ্যাঁ, বিষয় আছে। শত্রুকে এক প্রকার বাড়িতে নিয়ে আসা। আর একটা জিনিস বলে রাখি, উনাদের আচরণ নিজের শত্রুতা নিজেই বানান। বারবার বলছি, উনারা নিজের আচরণ বা আচার ব্যবহার যাই বলি না কেন, নিজের শত্রুতা নিজেরাই বানান, নিজের শত্রুরা নিজেরাই তৈরি করেন। এবং এই যে শত্রুতার জায়গাটা দেখতে পাচ্ছি, শত্রু নিয়ে এত কথা বলছি, এই শত্রুতাটা কিন্তু ক্ষণস্থায়ী, ঠিক কথা, কিন্তু এর প্রভাব আপনার সাফল্যের জায়গায়, রোগ রিপু ঋণের জায়গায় দীর্ঘমেয়াদী কিন্তু একটা ছাপ ছেড়ে যাবে। হ্যাঁ, ঘটনা ঘটবে মানে তো তার একটা প্রভাব থাকবে, ছাপ রেখে যাবে, অবশ্যই। সেটা আছে, ও ভেঙে লাভ নেই। আমি শেষ প্রশ্নের জায়গায় যাই। কারা কারা তার এই যে শত্রু নিয়ে কথা বলছি, তো অনেকে কমেন্ট করবে যে এই দেখো ভয় দেখাচ্ছে। কারা কারা বুঝবে যে না, মানে যাদের বোধোদয় হচ্ছে যে সত্যি তো আমি শত্রু ডাকছিলাম, এটা কারা কারা বুঝে যাবে এই এপিসোড দেখার পর? আর কারা বুঝবে না, তাদের জন্মছকে কি খারাপ থাকলে বুঝবে না, আর কি ভালো থাকলে বুঝে যাবে? একটা কথা বলি, উনাদের যদি লগ্নপতি বা রাশিপতি শুক্র, হ্যাঁ, ভালো জায়গায় থাকেন, ভালো বলতে কোথায় পঞ্চমস্থ থাকেন বা নবমস্থ থাকেন, তখন কিন্তু তাদের উপলব্ধি ক্ষমতাটা আসবে, কারণ নিজে তো ভালো জায়গায় আছি, বোঝার জায়গায় আছি। কিন্তু সে যদি দুস্থানে চলে যায়, এই উপলব্ধিটাও কাজ করবে না। না, দুস্থান বলতে কোথায়? ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে। ষষ্ঠ অষ্টম, ধরো কারোর ধরো তুমি এক্ষেত্রে নবমে বসে আছে শুক্র কারোর জন্মছকে, হ্যাঁ, নবমে বসলে খারাপ ফল দেবে না, মানে সে বুঝতে পারবে তার শত্রুকে, হ্যাঁ, অনুমান করতে পারবে, অনুমান করতে পারবে। দেখো, এদের একটা আইকিউ থাকে। এরা যতই শুক্র বৃষ রাশির শুক্র আলাদা, তুলা রাশির শুক্র আলাদা। অবশ্যই বৃষ রাশির যে শুক্র না, সে একটা ঘরোয়া প্রকৃতির, হ্যাঁ, স্থিতধী, সঞ্চয়ী, ভাবনাবোধযুক্ত, মানে ভাবনাবোধও আছে, আগাম ভাবতেও পারেন ওনারা। তাইলে আগাম ভাবনাবোধ যদি ওদের থাকে, এবং সেই শুক্র যদি রাশিতে বা নবমে বা পঞ্চমে থাকেন, তাহলে তার উপলব্ধি ক্ষমতাটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? তাইলে তার সেই উপলব্ধি ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি অনুমান করতে পারেন এবং পেরেছেনও, কিছুজন জানেনও। যাদের শুক্র এবং কেতু যোগ আছে জন্মছকে, হ্যাঁ, চতুর্থ নিয়ে তো আমরা আলাদা এপিসোড করব। আমি বলছি শুক্র কেতু ধরো তার কোথাও না কোথাও বসে আছে, শুক্র কেতুর ফ্রিকোয়েন্সি তিনি পাচ্ছেন তার জীবনে, এই জুলাই মাসে তার বুঝে ওঠা সম্ভব হবে নিজে থেকে যে তার শত্রুকে? শত্রুর জায়গায় প্রথমে বুঝতে পারবেন নিজের শরীর নিয়ে, মানে নিজের শরীরে দেখছে যে যতটা এনার্জি ছিল যেন দুর্বল দুর্বল লাগছে। দুর্বলের থেকে আরো প্রথমত দুর্বল, তারপরে দেখবেন ওনাদের মধ্যে যদি মহিলা হন, ইউট্রাস জনিত কোনো সমস্যা উমকি দেবে, মানে ওই যে গুপ্ত শত্রুতার জায়গা থেকে, তন্ত্রক্রিয়ার জায়গা থেকে, যে কোনো কারণে। আমি যেহেতু রোগের দিকে যাচ্ছি, আমি রোগের কথাটা বলছি। উনার মধ্যে একটা ইউট্রাস জনিত, জননতন্ত্র জনিত, এক কথায় মূত্র যে সম্পর্ক আছে, যা সম্পর্ক, সেই জনিত কিছু সমস্যা দেখা দেবে। এবং এই জায়গাটা থেকে উপলব্ধি করতে হবে যে না, আমার মধ্যে কিছু না কিছু প্রভাব কাজ করছে। পরিবারে কি কি ঘটনা ঘটছে, মানে এই যে গুপ্ত শত্রুতার জন্য
আমি ছাড়ছি না, কেননা যদিও আমি শুক্রকেতু নিয়ে এপিসোড করব আলাদা, আরে ও তো মহাসমুদ্র, ও তো 10 ঘন্টার এপিসোড করে দেবো, একটা এপিসোড, চাপ নেই। ও এত খোঁজার জায়গা আছে। পরিবারে ঠিক কি কি ঘটনা ঘটছে, ওনার ঘুমের সময় ওনার মাথা কেমন করছে, আমি মূলত এইভাবে উত্তর চাইছি তোমাকে, যাতে উনি আমাদের সাথে যোগাযোগ করার আগে উনি নিজে উপলব্ধি করেন যে হ্যাঁ এগুলো আমার সাথে হচ্ছে। প্রথমত বলি, মাথাটা প্রথমত শূন্য অবস্থায় থাকবে কিছুক্ষণ, মানে কি যে একটা ভাবনা আনতে চাইছেন, তো ভাবনাটাকে স্থির জায়গায় পৌঁছাতে পারবেন না এই মুহূর্তে। দিনের কোন সময় মেলাতে পারবে? হ্যাঁ, একটা আন্দাজ দেওয়া যেতে পারে। শুক্র কেতু, এটা দেখা যাচ্ছে একটা বিকেলের পাটটাকে তুমি প্রথম মাথায় রাখো। মানে বিকেলবেলা যেন মাথা যেন কাজ করছে না, হ্যাঁ, মানে মাথা- শূন্য অবস্থা, হালকা, ভারী নয়। না, হালকা, মনে হয় কিছু যেন উপলব্ধি করতে গিয়েও ফেল করছি, আচ্ছা। এরকম ব্যাপার। পরিবারের মধ্যে না প্রচণ্ড পরিমাণে ইন্ধন কাজ করে যাবে এই সময়ে পরিবারের মধ্যে। দেখবে গুপ্ত কিছু ভাবনা, পরিকল্পনা এরকম আগে থেকে চলছে। এবারে কিছু কিছু ভাবনা ওনার সাথে হয়তো শেয়ার করা হবে, বেশিরভাগটা গোপনে রাখা হবে। কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমি বুঝে যেটাই গেছি। এর প্রয়োজন আছে, মানে যেটাকে এনাকে কাজে লাগিয়ে নেওয়ার জন্য হ্যাঁ, প্রয়োজন হ্যাঁ। আছে, এনাকে ততটুকু বলা হবে। ততটুকু বলা হবে, বাকিটা কিন্তু অভ্যন্তরে আচ্ছাদনে আড়ালে হবে। মানে আপনার সহযোগিতা পাওয়ার জন্য আপনাকে ততটুকুই খেজুর দেওয়া হচ্ছে, বাকি কিন্তু খেজুরের গুছি সেটা কিন্তু লুকোনো আছে। বাট সেই লুকোনো খেজুর আর আপনাকে দেওয়া খেজুর দুটোর মধ্যে কোয়ালিটি ফারাক আছে। হ্যাঁ, এই জায়গাটা একটা খুব মারাত্মক জিনিস। আর এদের ক্ষেত্রে একটা ভালো পরামর্শ দিতে চাইছি আমি, ওনাদের একটু রাত জাগাটা কম করা উচিত। রাত্রে তো ঘুমোতে পারছে না, আর রাত্রে তোমার মানে গভীর রাতে মোটামুটি ধরে রাখো 1টা থেকে 3:30-র মধ্যে অন্তত একবার দুবার হলেও ঘুম ভাঙবে। হ্যাঁ, এদের মানে রাতটা আমি দেখছি যেটুকু, রাত্রির যে ঘুমের প্রবণতাটা ওনাদের কম এই মুহূর্তে চলছে। দেখা যাবে রাত 3টার দিকে, 2:30টার দিকে ওনারা ঘুমাচ্ছেন এই সময়কালে। আরও তো কেতুযুক্ত হয়ে গেল। আধ্যাত্মিকতার সাথে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন, তারা কতখানি এই জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ না করেও তারা নিজেরা নিজেদেরকে মুক্ত করতে পারবেন, জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন। কেননা 16 বছরের বয়সের সেই যুবক সময়টাকে ফিরে পেতে গেলে ওই আরেকটা মরে আবার নতুন করে জন্ম নিতে হয়, আরেক জীবন দরকার, তাই না? বিবাহিত জীবন, দাম্পত্য জীবনের যে 7ম ঘর, তারপরে 8ম ঘর আছে। 8ম ঘর মানে দুজনেরই মৃত্যু হলো, স্বামী স্ত্রী দুজনেরই সত্তার মৃত্যু হলো, দেন তবে গিয়ে 9ম ঘরের ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায়। তো সেই নিরিখে নিজে কতটা নিজেকে ক্ল্যারিটি দিতে পারবে, ঈশ্বরীয় কৃপা পাবে কেউ যদি ঈশ্বরের পথে এই সময় চলে। দ্বাদশপতি লগ্ন বা রাশিতে আসছেন। হ্যাঁ, বকরি হয়। হ্যাঁ, না সরি, হ্যাঁ, মঙ্গল আসছে। মঙ্গল আসছে। সুতরাং এই সময়কালটা করার জন্য নির্দেশ দিচ্ছে যে তুমি আধ্যাত্মিকতায় একটু নিমজ্জিত হও। না হলে তোমার অনেক কিছু খারাপও, রোগ ব্যাধি, ধ্বংস, ক্ষয়ক্ষতি, কিছুটা খারাপ জিনিসগুলো সঙ্গে আসার সম্ভাবনা, তোমাকে একটা সুযোগ দেয় ঈশ্বর। সে আগেকার একটা আমরা বাচ্চাবেলা খেলতাম না, এটা যদি করো এটা পাবে, এটা যদি না করো এটা পাবে না। সেই পুঁটিরাম পাস করে খায় পাকা কলা, ফেলুরাম ফেল করে খায় কানমলা, মনে আছে কিনা জানি না, না, ছোটবেলাকার। ওটা তোমার ছোট তো, আমি তখন জন্মই হয়নি। আচ্ছা, সেই হ্যাঁ, এখানে পাকা কলাও দেওয়া আছে, হ্যাঁ। আর কানমোলাও রাখা আছে। যদি তুমি ভালো পড়াশোনা করো হ্যাঁ। পাকা কলা খাবে, যদি তুমি খারাপ পড়াশোনা করো কানমোলা খাবে। ঈশ্বর বলছেন তুমি আধ্যাত্মিকতায় যাও, তোমার জন্য পাকা কলা রাখা আছে, আর যদি না যাও কানমোলা রাখা আছে। কোনটা বাঁচবে দায়িত্ব তোমার। অনেকে কান মোলাই বাঁচবে, কেন জানো? কেননা এনাদেরকে বৃহত্তর কানমোলার কাছ থেকে রক্ষা করতে চাইছে বৃহস্পতি। হ্যাঁ, এবং তিনি কিন্তু ভালো ফল জীবনের নিরিখে, আপনার জীবনের নিরিখে ভালো ফল দিতে চাইছেন। বাট তার সেই যে জ্ঞান আপনার জীবনে মনে হবে এ যেন আমাকে বাধা দিচ্ছে। একই সাথে জীবনে আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হওয়ার জন্যও যেমন ঘণ্টাধ্বনি শুনছেন, ঠিক তেমনিভাবে মন্দিরের ঘণ্টাধ্বনিও কিন্তু কানে আসছে, বা মসজিদের শব্দ যেন আপনার কানের ভেতর আসছে। মানে একদিকে ঈশ্বরীয় ভাবনা, আরেকদিকে জাগতিক ভাবনা, দুটোরই মিশেল ঘটছে। এবার ঘটনা হচ্ছে যে আপনি জীবনের কত বয়সে বসে আছেন, কি দশা অন্তর্দশা চলছে, আর আপনার জন্মছকে কুণ্ডলিতে গ্রহগুলো কোথায় অবস্থান করে আপনাকে কি বলছে।
আবার আপনি পুনরায় দ্বিতীয় বিবাহের মাধ্যমে সংসারকে বেছে নেবেন, নাকি ঈশ্বরের সাথে আপনার সংসার রচনা করবেন, আপনার ব্যাপার। সহযোগিতা লাগলে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে। আর যারা ভুলভালভাবে যোগাযোগ করেন, একটা দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিন, বা যারা বলছেন যে আগে তো একটা প্রশ্নের উত্তর দিন তারপরে ফিস দেব, আমরা সেই জ্যোতিষী না, ওটার জন্য আলাদা লেভেল লাগে, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, আপনি শুনুন। মা নর্মদার নর্মদাষ্টকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আবার বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নর্মদাষ্টকম পাঠ করুন, নিজেকে খুঁজে পাবেন। জীবন একটা, চাই আপনি যোগাযোগ না করুন আমাদের সাথে, কোনো অসুবিধা নেই। নর্মদাষ্টকম পাঠ করুন, নিজেকে খুঁজুন। আত্ম উপলব্ধির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন আপনি। যে পথ বাছাই করবেন, যে পথের পথিক হবেন, ঠিকানা সেদিকে নিয়ে যাবে আপনার। ভালো থাকুন, নমস্কার, নর্মদে হাট। নর্মদে হার।